স্কুলে 3rd ডিভিশন পাওয়া ছেলে নম্বরের ঘরে একটু এদিক সেদিক করে নিজেকে 1st ডিভিশন বলে বেরিয়েছে, এমন কিস্সা আমরা অনেক শুনেছি। এবং সেই সব গল্পের শেষ অংশ প্রায় হুবহু এক, শেষ পর্যন্ত বেচারিকে ধরা পড়ে যেতেই হয়। মোদিনমিক্সের কি শেষ পর্যন্ত এই হালই হতে চলেছে? ভারতের ত্রৈমাসিক জিডিপি নিয়ে বড় মুখ করে জাতীয় পরিসংখ্যান অফিস বা এনএসও 2025-26 অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বরের জিডিপি ডেটা প্রকাশ করেছে। এতে রিয়েল জিডিপি গ্রোথ মানে বৃদ্ধি 8.2% দেখানো হয়েছে, যা আগের ত্রৈমাসিকের চেয়েও অনেকটাই বেশি। আগের ত্রৈমাসিকের গ্রোথ ছিল 7.8%। এই ডেটা বা তথ্য মাথায় রেখেই প্রধানমন্ত্রী মোদি ভারতকে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতি হিসেবে দাবি করে চলেছেন। আর তাতেই আত্মহারা হয়েছেন মোদির অন্ধভক্তরা। কিন্তু এর মধ্যেই ভরা হাটের মাঝে মোদির প্রচারের হাঁড়ি একেবারে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে একটি সংস্থা। কে সে? তার নাম শুনলে আরও পিত্তি জ্বলে যাবে অন্ধভক্তদের, কারণ তাদের কথাকে ডিপ স্টেট বা জর্জ সোরসের ফান্ড বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয় স্বয়ং মোদির পক্ষেও। এই সংস্থাটির নাম আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF। তারা দুদিন আগে বলে দিয়েছে ভারতের জাতীয় পরিসংখ্যান অফিসের এই দাবি গোজামিলে ভরা। এরকম তঞ্চকতার অভিযোগ আগে কখনো আমাদের দেশের সরকারি তথ্য নিয়ে উঠেছে কি? দেশের অর্থ ব্যবস্থার তথ্য নিয়ে এরকম কড়া কড়া শব্দ এর আগে কি কখনো ব্যবহার করেছে IMF? ঠিক কি কি শব্দ ব্যবহার করেছে IMF তা বলবো এই এপিসোডে। আর সেই সঙ্গে খুব সরল ভাষায় বিশ্লেষণ করব কেন 3rd ডিভিশন পাওয়া মোদিনমিক্স উঠতে বসতে এমন মিথ্যাচার করে যাচ্ছে সর্বক্ষেত্রেই। আর এই গোজামিলটা ঠিক কোথায় করা হচ্ছে? আর 5 ট্রিলিয়নের প্রকৃত গল্পের গরুটা এখন গাছের ডাল বেয়ে উপরে উঠছে না নামছে? দেশের প্রকৃত অর্থনীতির এই তিতো কথাগুলো বলার ক্ষমতা নেই দেশের কোনো গদি মিডিয়ার। আর তাই আপনাকে লাইক এবং প্রচুর শেয়ার করে এই ভিডিওটি পৌঁছে দিতে হবে প্রকৃত শিক্ষিত এবং যুক্তিবাদী মানুষের মধ্যে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মোদি নিজের ডিগ্রি দেখাবেন না, অথচ দাবি করবেন তার সার্টিফিকেটটি একেবারে সত্যি। এ নিয়ে দেশময় বিদ্রূপ এবং প্রশ্নের মুখেও কিছুতেই স্পষ্ট হয়নি ভারতের প্রধানমন্ত্রীর একাডেমিক পাঠ কোন পাঠশালায় হয়েছিল। কেন স্পষ্ট হয়নি? সহজ একটা জিনিস, নিজের ঘরের আলমারি খুলবো এবং নিজের সার্টিফিকেট সবাইকে দেখিয়ে দেব। কিন্তু সেই সহজ জিনিসটিকেও এই মুহূর্তে মোদি জমানায় এত কঠিন মনে হচ্ছে কেন? কেন এত প্রশ্ন উঠছে? মানে দাল মে কুছ কালা হ্যায়। মোদির ইমেজ তৈরির জন্য সবচেয়ে বেশি মুখিয়ে থাকে ভারতের গদি মিডিয়া। সেই মিডিয়ার প্রধান কাজই হলো মোদি হ্যায় তো মুমকিন হ্যায় এই বার্তাটি প্রচার করা। তাই মুমকিন কখন হবে? যখন দেশের অর্থনীতির হাল ভালো হবে। সুতরাং দেশের অর্থনীতি নিয়ে মন গড়া রিপোর্ট তৈরি করা এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। তার সব কিছুই একেবারে ঝাঁ চকচকে। অথচ ভারতের অর্থনীতি নিয়ে গত কয়েক বছর ধরেই প্রশ্ন করছেন দেশ এবং বিদেশের প্রতিষ্ঠিত অর্থনীতিবিদরা। তারা বারবার বলছেন মোদি এবং তার সরকার মুখে যে আচ্ছে দিনের দাবি করে তা আসলে ডাহা মিথ্যে কথা। বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা তথ্যের এক মায়াজাল তৈরি করতে ব্যস্ত মোদি সরকার। এই সমালোচকদের মধ্যে মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পরাকলা প্রভাকর সম্ভবত সবার আগে। তারপরেই রয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ এবং অর্থনীতিবিদ সুব্রমণিয়াম স্বামী। তবে তিনি তীব্র মোদি বিরোধী বলেই পরিচিত, তাই তার কথা আর এখানে আনছি না। পরাকলা প্রভাকর মোদি সরকারের অর্থনীতিকে প্রায় অস্বচ্ছ এবং ওভার এস্টিমেটেড বলে সমালোচনা করেন। যেমন তিনি আগে বলেছেন মোদির আমলে জিডিপি ডেটা ম্যানিপুলেটেড বা বানানো। অত্যন্ত কড়া ভাষায় মাত্র 1 বছর আগেই পরাকলা প্রভাকর বলেছিলেন সরকার হেডলাইন গ্রোথ দেখাতে ব্যস্ত, কিন্তু বাস্তবে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির কথা লুকোনো হচ্ছে। হ্যাঁ,
ঠিক 1 বছর আগেই আইএমএফ ভারতের জিডিপির তথ্য লুকোনোকে প্রকাশ্যে নিন্দে করে সি গ্রেডই দিয়েছিল, কিন্তু তাতেও শিক্ষা হয়নি মোদী সরকারের। 3 দিন আগে গত 28 নভেম্বর, যেদিন ভারতের জাতীয় পরিসংখ্যান অফিস বা এনএসও 2025-26 অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক জিডিপির ডেটা প্রকাশ করে, তার ঠিক 2 দিন আগেই আইএমএফ জানিয়ে দিয়েছে গোজামিলে ভরা মোদির অর্থনীতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারবার কেন এমন অভিযোগ উঠছে? কেন এর আগে মনমোহন সিং বা তার আগের প্রধানমন্ত্রীদের সময় এরকম অভিযোগ করার হিম্মত দেখায়নি আইএমএফ? কেন বারবার দেশকে এরকম লজ্জার মধ্যে ফেলছে মোদী সরকার? ঠিক কি বলছে আইএমএফ? এবার আসছি সে কথায়। অর্থনীতির মানের উপর নির্ভর করে সে দেশের মানুষ কতটা ভালো আছেন। ভারতের অর্থনীতির মান কি মিথ্যা ঝকমকে ছবি দেখানোর জন্যই পরিকল্পিতভাবে বেশি করে দেখানো হচ্ছে? প্রভাকরের ভাষায় এটাই কি হেডলাইন ম্যানেজমেন্ট? আর ঠিক এইখানটাই ধরেছে আইএমএফ। আইএমএফের অভিযোগ, মোদী সরকারের ডেটা বা তথ্য পুরনো এবং এর মধ্যে রয়েছে চূড়ান্ত অসঙ্গতি, অর্থাৎ সোজা কথায় গোজামিলে ভরা। আমরা এখানে প্রধান কড়া শব্দ বা কিছু বাক্য দেখে নিই, তারপর আসবো এর খুব ইন্টারেস্টিং বিশ্লেষণে। মূল রিপোর্টে বলা হয়েছে মেথডোলজিক্যাল উইকনেস, মানে পদ্ধতিগত দুর্বলতা। সেটা কীরকম? আইএমএফ বলছে যে পদ্ধতিগত দুর্বলতাগুলো সামহোয়াট হ্যাম্পার সার্ভিলেন্স, মানে এই তথ্য নজরদারি করতেই বাধা দেয়। ডেটাগুলো এইভাবেই তৈরি করা হয়েছে, অর্থাৎ এটি ডেটার গণনা পদ্ধতির একটা গুরুতর সমস্যা। যেমন প্রোডাকশন অ্যাপ্রোচ এবং এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের মধ্যে রয়েছে সাইজেবল ডিসক্রিপেন্সিস বা বড় অসঙ্গতি। মজার ব্যাপার হলো, গত অর্থবর্ষেও ঠিক একই কাণ্ড করেছিল মোদী সরকার, আর সে বছরেও প্রায় একই কথা বলেছিল আইএমএফ। আর এটাই আরও কড়া মন্তব্য করতে বাধ্য করেছে আইএমএফকে। তাদের কথাগুলো এক কান দিয়ে শুনে যে অন্য কান দিয়ে বের করে দেওয়া হয়েছে, তা একেবারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে আইএমএফের 2 নম্বর পয়েন্টে। তারা বলেছে, ডেটা উইকনেস হ্যাভ রিমেইনড ব্রডলি আনচেঞ্জড, মানে ডেটার দুর্বলতাগুলো মোটামুটি আগের মতোই অপরিবর্তিত রয়েছে। গত বছরের রিপোর্টেও একই রকম সি গ্রেড ছিল মোদী সরকারের, আর তাই আইএমএফ বলছে সমস্যাগুলো ঠিকমতো ধরাই হয়নি। তাই এটাকে এক ধরনের স্থায়ী ব্যর্থতা হিসেবেই দেখা যেতে পারে। আসলে আইএমএফের পরীক্ষায় সি গ্রেড অনেকেই পায়, আমাদের আশপাশের অনেক দেশই তা পেয়েছে, কিন্তু মোদী সরকারের দেওয়া তথ্যগুলো যে গোজামিলে ভরা, এই অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে ওঠেনি। আর এটাই ভয়ঙ্কর। এবার জানুন কোন বছরটিকে ভিত্তি বছর ধরে মোদী সরকার এই বৃদ্ধির অঙ্কটাতে জল মেশাচ্ছে। সেটা শুনলে আপনি নিজেও হাসবেন। এখন 2025 সালে দাঁড়িয়ে মোদী সরকার 2011-12 সালকে বেস ইয়ার বা ভিত্তিবর্ষ হিসেবে ব্যবহার করে এই বৃদ্ধির হার তৈরি করেছে। আর এ নিয়ে আইএমএফ কি বলছে? বলছে এটা ডাজ নট অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট দ্য স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য মডার্ন ইন্ডিয়ান ইকোনমি, মানে আধুনিক ভারতের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনকে এই পুরনো ভিত্তিবর্ষ যথাযথভাবে প্রতিফলিত করে না। কেন? কারণ এটা ডিজিটাল এবং গিগ ইকোনমির মতো নতুন সেক্টরগুলোকে ধরতেই পারে না। মানে মোদী সরকার এমন একটা সালকে ভিত্তি করে বৃদ্ধির হারকে দেখাচ্ছে যখন এইসব আধুনিক কর্মকাণ্ড দেশে ছিলই না। কিন্তু কেন এই ভিত্তিবর্ষকে এত পেছনে ঠেলে দেওয়া হয়েছে? জেএনইউর প্রাক্তন অর্থনীতির অধ্যাপক অরুণ কুমার সম্প্রতি একটি সাক্ষাৎকারে এর কারণটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অসংগঠিত সেক্টর যেখানে জিডিপির 45% ধরা হয়, সেটা ক্রমাগত সংকুচিত হচ্ছে। কারণ নোটবন্দি, জিএসটি, এনবিএফসি ক্রাইসিস এবং করোনার মতো অতিমারির ধাক্কা। আর সেটা লুকোতেই সংগঠিত সেক্টরের ডেটা দিয়ে তার প্রক্সি দেওয়া হচ্ছে। মানে লিকপিকে চিন্ময় রায়ের প্রক্সি দিচ্ছেন দারা সিং, যা আসলে মস্ত গোজামিল। এবার বুঝতে পারছেন কেন ভিত্তিবর্ষ বা বেস ইয়ারকে 2011-12 সালে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আর এর ভিত্তিতেই ভারতের জিডিপি বৃদ্ধির হারকে এত বেশি করে দেখানো হচ্ছে। আপনি কি এটাকে ঠিক মনে করেন? অর্থনীতিবিদ অরুণ কুমারের আরও বক্তব্য, ভারতের জিডিপির হিসাব অত্যন্ত অবিশ্বাস্য। বর্তমানে প্রকৃত জিডিপি সরকারি হিসেবের চেয়ে প্রায় 48% কম, অর্থাৎ মোটেই তা 3.8 ট্রিলিয়ন নয়, বাস্তবে তা 2 থেকে 2.5 ট্রিলিয়ন হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা জল মেশানো হয়েছে এই তথ্যে। এই অর্থনীতিবিদ আরও যা বলেছেন তা হলো সাম্প্রতিক 8.2% বৃদ্ধির দাবিও একেবারেই বিশ্বাসযোগ্য নয়। বাস্তবে এটা 4.5 থেকে 5.5% কাছাকাছি হতে পারে, মানে প্রায় অর্ধেক। আবার আসি IMF এর তথ্যে। তাদের অন্য পয়েন্টগুলির মধ্যেও রয়েছে সাইজেবল ডিসক্রিপেন্সিস, মানে বড় অসঙ্গতির কথা। কীরকম অসঙ্গতি? আসলে জিডিপি গণনার দুটো পদ্ধতি, একটি প্রোডাকশন বা উৎপাদন এবং দ্বিতীয়টি এক্সপেন্ডিচার বা খরচের হিসেব। কিন্তু মোদি জমানায় এই দুয়ের মধ্যে বড় গরমিল রয়েছে। এই দুটি জরুরি বিষয়ে ডেটার প্রচুর অসঙ্গতি পেয়েছে IMF। যা রয়েছে তাও চূড়ান্ত অসম্পূর্ণ, আর এই জন্যই এটা বলছে IMF। অর্থনীতিবিদ ছাড়াও আরও অসংখ্য মত রয়েছে মোদির স্বপ্নের ট্রিলিয়ন জিডিপি নিয়ে। এখানে বলে নেওয়া ভালো, মোদিজির স্বপ্ন 5 ট্রিলিয়ন অর্থনীতি, কিন্তু টাকার দাম যেভাবে পড়ছে 2030-এর আগে 5 ট্রিলিয়ন ছোঁয়া যে কার্যত অসম্ভব, তা কলেজের অর্থনীতির প্রথম বর্ষের যে কোনো ছাত্র বুঝতে পারবে। একমাত্র গোজামিল দিয়েই তা সম্ভব। জার্মানি এখন 4.5 ট্রিলিয়নে দাঁড়িয়ে, তারা কিন্তু 5 ট্রিলিয়নের গান গায় না। জাপান 4.3-এ, কিন্তু তবু তা নিয়ে হম্বিতম্বি করে না। তারা দেশের মানুষের উন্নতির কথা ভাবে, তাদের রোজগার বৃদ্ধির কথা ভাবে। শুধু গোঁজামিলের অঙ্ক দিয়ে মোদিজি আর তার ভক্তরাই গাইছেন 5 ট্রিলিয়ন 5 ট্রিলিয়ন। আসলে যে কোনো অর্থনীতির ছাত্রই জানে অর্থনীতি সিঁড়ি বেয়ে ওঠে, লিফটে করে নয়। মোদিজি দেশের অর্থনীতিকে লিফটে তুলতে চান নকল কিছু সংখ্যা দিয়ে, কারণ দেশের মানুষকে ধোঁকা দিতে হবে। আগের কোনো প্রধানমন্ত্রীকে এই কাজ করতে হয়নি, আর এখন সাপলুডো খেলায় IMF-এর সাপের মুখে পড়ে তিনি তাই ততটাই নিচে নেমে গেছেন। এবার বরং মোদিনোমিক্সের আরও কিছু তথ্য আপনাদের সামনে পেশ করি। আমাদের নমিনাল ডলারে পার ক্যাপিটা ইনকাম গত 1 বছরে $2800 থেকে নেমে 2627 হয়ে গেছে। এটা কি শুনেছেন? এটাই এখন প্রকৃত তথ্য, কিন্তু এটাই আপনার কাছে চেপে গেছে মোদি সরকার আর গদি মিডিয়া। এবার আর একটা তথ্য বলি। ডলার টার্মে অর্থনীতির প্রকৃত বৃদ্ধি বা গ্রোথ বছরে 3 থেকে 4% হলে 3.75 থেকে 5 ট্রিলিয়নে যেতে কত বছর সময় লাগবে? পাশের অঙ্কটা দেখুন। উত্তর হচ্ছে 7.33 বছর, মানে আরও 7 বছর তো লাগবেই। এটাই সিঁড়ি ভেঙে ওঠার অঙ্ক। অন্ধভক্তদের মাথায় অবশ্য এটা ঢোকানো মুশকিল। তাহলে মোদিজির প্রধানমন্ত্রিত্বকালে 5 ট্রিলিয়ন অর্থনীতি কি দেখা হবে না, যদি না অঙ্কে গোজামিল না দেওয়া হয়? IMF-এর এই মন্তব্যের নির্যাস কি ঠিক তাই? এক কথায় 3rd ডিভিশনের ছাত্র সারাক্ষণ চেষ্টা করে চলেছে নিজের নম্বরটা বাড়িয়ে দেখানোর। একটু চেনা চেনা লাগছে কি? শুরুতেই আমি মোদির নিজের শিক্ষার ডিগ্রি লুকোনোর কথা বলছিলাম। এবার তার সঙ্গে যুক্ত করুন দেশের বিভিন্ন ক্ষেত্রে এই তথ্য গোপনের অবিরাম খেলা। সীমান্ত নিয়ে তথ্য গোপন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সংখ্যা এবং সমস্যা নিয়ে তথ্য গোপন, দ্রব্যমূল্য বৃদ্ধিকে বেমালুম অস্বীকার করে তথ্য গোপন, আর এই মুহূর্তে দেশ জুড়ে যে SIR চলছে তারও তথ্য গোপনের খেলা। আর তাই আমরা জানতেই পারি না বিহারে SIR এর পরে ঠিক কতজন বিদেশি অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় পাওয়া গেল। এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।